একজন সাধারণ ব্যাংক কর্মচারী, প্রতিদিন একই কাজ, একই রুটিন আর জীবনের ক্লান্ত একঘেয়েমি। যে একসময় ছিল সৎ, নিরীহ আর সাধারণ, কিন্তু যখন সে টাকার শর্টকাটের পথ খুঁজে পেল, তার জীবন বদলে গেল চিরদিনের জন্য। কিভাবে একজন সাধারণ কর্মচারী হয়ে উঠল এক অবিশ্বাস্য স্ক্যামের নায়ক, এবং সেই স্ক্যামের শেষমেশ তাকে কোথায় নিয়ে গেল, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন উন্মোচন করি সেই চাঞ্চল্যকর কাহিনী, যা বদলে দিয়েছিল এক মানুষের ভাগ্য আর কাঁপিয়ে দিয়েছিল গোটা সিস্টেমকে। 29 মার্চ 1992, বোম্বে সিটি। প্রতিদিনের মতো আজও জেগে উঠেছে বোম্বে শহর। অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে উঠেছে ভাস্করও। অভ্যাস মতো আজও সে মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়ার্ক শেষ করে দুধ নিয়ে বাড়ি ফেরার পথে সিবিআই অফিসার লক্ষণ রাও তার পথ আটকে দাঁড়ায়। সেখান থেকে তাকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে তদন্ত হবে। তাকে নিয়ে চলে আসে মাগাধা ব্যাংকে। ভাস্কর এই ব্যাংকে চাকরি করত। দুদিন আগে সে রিটায়ার করেছে এখান থেকে। তা যাই হোক, ভোর হওয়ায় ব্যাংকের কাজকর্ম এখনও শুরু হয়নি। ভাস্কর বলে তার কি অপরাধ। সিবিআই অফিসার বলে তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, ব্যাংকের টাকা নিজের কাজে ব্যয় করা, সিকিউরিটি এবং ব্যাংকের রিসিট ফ্রড করা। এসব শুনে ভাস্কর আর কোনো কথা বলে না। সিবিআই তাদের ইনকোয়ারি চালাতে থাকে। এমন সময় ভাস্করের কাছে তার স্ত্রীর কল আসে। সে জানায় তাদের বাসায় সিবিআই রেড দিয়েছে। ভাস্কর তার স্ত্রীকে বলে সিবিআই অফিসারদের সহযোগিতা করতে। এত সব ঘটনা ঘটছে, তবুও ভাস্কর নিশ্চিন্ত বসে আছে। এটার কারণ কি? আসলে কি ভাস্কর অপরাধী? এসব জানতে হলে আমাদের 3 বছর পূর্বে যেতে হবে। সালটা 1989। মাগাধা ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ভাস্কর। তখন তার মাসিক বেতন 6,000 টাকা আর ব্যাংক লোন ছিল 36,000 টাকা। সেই সাথে বিভিন্ন জায়গায় ধার দেনা তো রয়েছে। কিন্তু ভাস্কর তার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমী। সে টানা 3 বার বেস্ট এমপ্লয়ি হওয়ার পুরস্কারও পায়। এখন তার লক্ষ্য একটাই, এআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার হওয়া। কারণ এখন যে এআরএম আছে, সে আর 1 মাস পর রিটায়ার করবে। ভাস্কর ভাবে ওনার রিটায়ারমেন্টের পর হয়তো ওটা সে পাবে। ভাস্করের আরেকটি জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট ছিল, সেটি হলো মারুতি 800 মডেলের গাড়ি। গাড়িটি ব্যাংক সিজ করে নেয় গাড়ির মালিক ঠিকমতো লোন পরিশোধ না করায়। ভাস্কর প্রতিদিন গাড়িটি দেখে আর ভাবে যদি সে এটা কিনতে পারত, কিন্তু তার আগে পূর্বের লোন পরিশোধ করতে হবে, নয়তো স্বপ্নই রয়ে যাবে। তা যাই হোক, সামান্য বেতনের টাকায় ভাস্করের কুলাতে পারত না। তার জন্য সে অফিস আওয়ারের পর ব্যাংকের আসা লোকদের ফর্ম পূরণ করে দিত। এতে করে কিছু টাকা আয় হতো। এরপর কাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তার লোকরা তার দিকে বিরক্তি ভরে তাকাতো। আসলে ভাস্কর সবার কাছে বাকি রেখে সময় মতো টাকা পরিশোধ করতো না। আজ দেবো কাল দেবো বলে এড়িয়ে যেত। সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে বাড়ি আসে ভাস্কর। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার। সে একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। রিটায়ারমেন্টের পরে তার এক বন্ধুর সাথে ব্যবসা শুরু করে, কিন্তু তার বন্ধু সব টাকা মেরে দেয়। তারপর থেকে সে খুব একটা মানুষের সাথে মেশে না, বাড়ি থেকে বের হন না। ভাস্করের মা অনেক দিন আগেই মারা গিয়েছে। এক ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে আর এক বোন ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়া স্ত্রী ও এক সন্তান রয়েছে ভাস্করের। এই হলো তার পরিবার। এদের নিয়ে কোনো রকমে চলছে তার দিন। তা যাই হোক, আজ রাতে সুমতির ভাইয়ের ছেলের জন্মদিন, তাই তারা রেডি হচ্ছিল। সুমতি ভাস্করকে বলে তাদের কিছু একটা উপহার নিয়ে যাওয়া উচিত। ভাস্করের কাছে উপহার নেওয়ার মতো কোনো টাকা ছিল না, তাই বাধ্য হয়ে ছেলের প্রিয় খেলনাটাই উপহার হিসেবে নিয়ে যায়। ভাস্করের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় শ্বশুরবাড়িতে তেমন একটা জামাই আদর পেত না। কেউ তাকে দাম দিত না, সবাই তাকে এড়িয়ে যেত। সুমতির মা সুমতিকে বলে ভাস্করকে ছেড়ে দিতে, তাকে নতুন বিয়ে দেবে। সুমতি এতে ভীষণ রেগে যায়। এরপর সে আর একটা ঘটনা দেখে আরো আপসেট হয়ে যায়। জন্মদিনের কেক কাটা হলে সবাইকে কেক দেয় তার ভাবি। কার্তিক একটু বড় কেক চাইলে তার ভাবি বলে তুমি এতটুকুরই যোগ্য। সুমতি এটা দেখে রেখে কার্তিক ও ভাস্করকে নিয়ে চলে আসে। এরপর তারা একটি ফুড কার্টে আসে এবং ভাস্কর 3টি বার্গার নিতে যেয়ে দেখে 3টি বার্গারের টাকা তার কাছে নেই। দোকানদার বুঝতে পেরে 2টি বার্গারের টাকা নিয়ে 3টি বার্গারের হাতে দিয়ে দেয়। কার্তিক এতে খুশি হলেও সুমতির ভালো লাগে না। সে আর এই অভাব অনটন সহ্য করতে পারছিল না। ভাস্কর এটা বুঝতে পেরে বলে একদিন সব ঠিক হয়ে যাবে। পরের দিন অ্যান্টনি নামে এক লোক আসে লোন নিতে, কিন্তু তার বন্ধক দেবার মতো কিছু ছিল না। ভাস্কর তার অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটার বিষয়টা দেখতে। সাম্বা বলে অ্যান্টনি তার বন্ধুর সাহায্যে মালয়েশিয়া থেকে টিভি ইম্পোর্ট করে। যে জাহাজের টিভিগুলো আসে ওই জাহাজের ক্যাপ্টেন তার বন্ধু। তাদের মধ্যে কথা হয়েছিল 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে পরে মাল বিক্রি করে সব টাকা পরিশোধ করবে, কিন্তু তার বন্ধু বেঁকে বসে, বলে সব টাকা পরিশোধ না করলে মাল নিলাম করবে। তার জন্য তার 2 লক্ষ টাকা প্রয়োজন। সাম্বা ভাস্করকে বলে তোমার শালা কনস্ট্রাকশনের কাজ করে অনেক টাকা কামিয়েছে, তুমি 2 লক্ষ টাকা অ্যান্টনিকে দিতে পারলে অ্যান্টনি তার কমিশন হিসেবে 20% টাকা দেবে। ইন্ডিয়াতে এই সময় টিভির অনেক চাহিদা, দামও অনেক বেশি। এসব শুনে ভাস্কর বলে সে ভেবে দেখবে এবং অ্যান্টনিকে পরের দিন আসতে বলে। পরের দিন ভাস্কর বাড়ি থেকে অফিস যাওয়ার সময় তার পাওনাদার পাটেল ভাই ভাস্করকে খুব অপমান করে এবং তার স্কুটারটাও নিয়ে নেয়। এরপর ভাস্কর অফিস যাওয়ার জন্য ট্যাক্সি নিতে যেয়ে দেখে তার কাছে টাকা নেই।
উপায় না পেয়ে দৌড়ে অফিস চলে আসে। এসেই যে ঘটনা দেখে তাতে ভাস্করের মাথা আরো খারাপ হয়ে যায়। যে প্রমোশনটা ভাস্কর পাবে বলে মনে করেছিল সেটা অন্য কেউ পেয়ে যায়। এতে ভাস্কর একেবারে ভেঙে পড়ে। এরপর সাম্বা ভাস্করকে একটি রেফারেন্স লেটার দেখায় যাতে ভাস্করের নামই নেই। এজিএম স্যার সুধীরের টাকা খেয়ে জিএম স্যারের কাছে সুপারিশ লেটার দেয়। এটা দেখে ভাস্কর রেগে যায় এবং এজিএম স্যারকে এটা সেটা বলে। এজিএম স্যার রেগে বলে, তুমি অফিসের বাইরে যে কাজ করো তার জন্য আমি জিএম স্যারকে নালিশ করব। এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায়। সে এজিএম স্যারের হাত পা ধরে। পরে অন্যদের কথা শুনে এজিএম তাকে মাফ করে দেয়। এটা দেখে ভাস্কর ভাবে ভালো মানুষ হয়ে এই সমাজে চলা যাবে না, তাই সে এবার অন্যায় বেছে নেয়। ভাস্কর অ্যান্টনিকে ডেকে তার কাছে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। ভাস্করকে টাকা দিতে দেখে সাম্বা বলে, এত টাকা তুমি কোথা থেকে পেলে? ভাস্কর বলে, ব্যাংক থেকে এই টাকা সরিয়েছে। এতে সাম্বা ভীষণ ভয় পেয়ে যায়। এটা ফাঁস হলে ভাস্কর তার চাকরি, মান সম্মান সব হারাবে। ভাস্কর বলে, 2 দিন পর বাবার চিকিৎসা করাতে হবে, ছেলের স্কুলের বেতন দিতে হবে, ভাই বোনকে টাকা দিতে হবে, অথচ তার কাছে বাড়ি ফেরার টাকা নেই। তা যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে বলে টিভি বিক্রির লাভের 20% তাকেও সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি তাতে রাজি হয়ে যায়। এরপর ভাস্কর বাড়ি ফিরে আসে। এদিকে অ্যান্টনি 2 ঘন্টা পর আসার কথা থাকলেও তার আসার কোনো খবর নেই। ভাস্কর অস্থির হয়ে পড়ে এবং ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। সে বাইরে এসে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও এসেছে। দুজনের মুখে হাসি। এসব দেখে ভাস্কর স্বস্তি পায়। অ্যান্টনি লোনের 2 লক্ষ টাকা দেয়, সাথে 20% কমিশনও। ভাস্কর অ্যান্টনিকে জড়িয়ে ধরে। এরপর সে পাটেল ভাইয়ের কাছে যায় এবং টাকা দিয়ে স্কুটারটি ছাড়িয়ে আনে। এরপর থেকে সে রোজ ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দিতে থাকে। অ্যান্টনি টিভি ইনপুট করে ও বেশ ভালো কমিশন দিতে থাকে। ভাস্কর অল্প দিনের মধ্যে তার সব ঋণ পরিশোধ করে ফেলে, সাথে তার অবস্থাও পাল্টাতে থাকে। তার ওই অল্প দিনে এত কিছু দেখে সুমতির মনে সন্দেহ হয়। সুমতি এই ব্যাপারে ভাস্করকে জিজ্ঞেস করলে ভাস্কর বলে ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সে একটি ব্যবসায় ইনভেস্ট করে এবং সেখান থেকে সে লাভ পাচ্ছে। সুমতি তার কথা বিশ্বাস করে এবং খুব খুশি হয়। ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় আর বলে গয়না কিনতে। সুমতি বলে এই টাকা দিয়ে সে কার্তিকের জন্মদিন পালন করবে। কখনো ভালো করে তারা কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি, এবার করবে। জন্মদিনে তারা সবাইকে ইনভাইট করে, বেশ বড় করে জন্মদিন পালন করে। অ্যান্টনি, সাম্বা ও ভাস্কর এক টেবিলে বসে আলোচনা করে। অ্যান্টনি বলে তার ছেলে আমেরিকায় একটা চাকরি পেয়েছে, তাই অ্যান্টনিকে সে আমেরিকায় নিয়ে যেতে চায়। কিন্তু অ্যান্টনি আমেরিকায় ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। সে একটা বড় রকম পুঁজি নিয়ে আমেরিকায় ব্যবসা করবে। অ্যান্টনি ভাস্করকে বলে আগামী শনিবার দুবাই থেকে 3টে বিদেশি গাড়ি আসবে। তারা যদি 10 লক্ষ টাকা দিয়ে গাড়িগুলো কিনে নেয় তাহলে কয়েক গুণ লাভ হবে, কিন্তু একসাথে 10 লক্ষ টাকা ব্যাংক থেকে নেওয়া অনেক রিস্কি হবে। তাই ভাস্করের তেমন একটা আগ্রহ হয় না। পার্টি শেষে ভাস্কর ঘরে এলে দেখে তার স্ত্রী ও ছেলে খুব খুশি। তার ছেলে বলে বন্ধুরা সবসময় তাকে নিয়ে হাসাহাসি করত, সবাই বলতো কার্তিক সবসময় ফ্রি ফ্রি কেক খেতে আসে, ওর জন্মদিনে আমাদের কখনো ডাকে না, আর সবাইকে খাওয়াতে পেরে সে খুব খুশি। ছেলের এমন খুশি দেখে ভাস্করের মত পাল্টায়। সে চিন্তা করে সবাইকে খুশি রাখা তার দায়িত্ব। তাই ভাস্কর অ্যান্টনিকে কল দিয়ে বলে সে শনিবার তাকে 10 লক্ষ টাকা দিয়ে দেবে। তারপরে সে অনেক কষ্ট করে 10 লক্ষ টাকা অ্যান্টনিকে দেয়। অ্যান্টনি 10 লক্ষ টাকা দিয়ে গাড়িগুলো নেয়, কিন্তু নেওয়ার পর তারা যার কাছে গাড়িগুলো বিক্রি করবে জানতে পারে সে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে এবং গাড়িগুলো কেনার লোকও পাওয়া যাচ্ছে না। ভাস্কর সময় মতো ব্যাংকের ভোল্টে টাকা না দিতে পারলে খুব বিপদে পড়বে, তাই অ্যান্টনিকে বলে অন্য কোনোভাবে খোঁজ নিতে। অ্যান্টনি খোঁজ নিয়ে জানতে পারে যে গোয়াতে একজন আছে, সে কিনবে। তারা দেরি না করে বেরিয়ে পড়ে। পথে 2টি পুলিশ চেকপোস্ট থাকবে, তাই তারা ইনপোর্ট কার্ড নিয়ে চেকপোস্ট পার হতে পারবে না। তাই তারা একটি পরিকল্পনা করে, গাড়িগুলোতে সরকারি নম্বর প্লেট বসায়, তারপর 3 জন ভিখারিকে এমএলএর পোশাক পরায়। এতে তাদের সত্যি এমএলএ মনে হয়। এরপর একজন কল গার্লকে ভাড়া করে তাকে মডেল বানায়। এরপর তারা চেকপোস্টে ভিআইপি পরিচয় দিয়ে পুলিশকে বোকা বানিয়ে চলে আসে এবং গোয়াতে এসে 10 লক্ষ টাকার গাড়ি 20 লক্ষ টাকায় বিক্রি করে দেয়। লাভের অংশ থেকে ভিখারি ও কলগার্লকে 1 লক্ষ টাকা করে দিয়ে দেয়। বাকি টাকা তারা 3 জন ভাগ করে নেয়। সব মিটিয়ে অ্যান্টনিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এরপর ভাস্কর বাড়ি গিয়ে জামা কাপড়ের মধ্যে টাকাগুলো নিয়ে ব্যাংকে চলে আসে। ব্যাংকে এসে দেখতে পায় এখানে পুলিশ এসেছে। এতে ভাস্কর ভীষণ ঘাবড়ে যায়। সে মনে করে হয়তো সবাই ব্যাংক থেকে টাকা নেওয়ার কথা জেনে গেছে। ব্যাংকে ঢুকে সে জানতে পারে এজিএম আর এম লোন দেওয়ার কথা বলে ঘুষ নিত। তাদের দুর্নীতির জন্য পুলিশ তাদের অ্যারেস্ট করে। এসব শুনে ভাস্কর কিছুটা স্বাভাবিক হয়। এরপর ব্যাংকের ভল্টে গিয়ে টাকাগুলো রেখে দেয়। এত কিছু ঘটনার পর ভাস্কর ভাবে সে আর এসব করবে না। সাম্বা তাতে রাজি নয়। সে গরিব হয়ে থাকতে চায় না সারা জীবন। সে ব্যাংকে চাকরি ছেড়ে নিজের একটা ব্যবসা শুরু করে। ভাস্কর টাকাগুলো গুনে দেখে সে 6 লক্ষ টাকা জমিয়েছে। এর মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটি কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এজেন্সির সাথে কথা বলে জানতে পারে সবকিছু কমপ্লিট হতে 6 লক্ষ টাকা লাগবে। ভাইয়ের ভবিষ্যতের কথা মনে করে সব জমানো টাকা দিয়ে দেয়। এতে ভাস্কর আবার আগের অবস্থানে চলে আসে। ব্যাংকে এজিএম আর এম না থাকায় ভাস্করের ভাগ্য খুলে যায়।
ব্যাংকে 2টো পোস্ট খালি থাকায় জিএম স্যারের সুপারিশে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টটি দিয়ে দেয়। এক নিমিষে ভাস্করের বেতন 6,000 থেকে 19,000 হয়ে যায়। ভাস্কর খুশিতে আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান বলে, তোমার আরও কোনো কিছু লাগবে কিনা? তখন সে বলে, ব্যাংকের 800 মডেলের ওই মারুতি গাড়িটা তার অনেক দিনের প্রিয়। চেয়ারম্যান তাকে গাড়িটি দিয়ে দেয়। নতুন পোস্টে কাজ শুরু করার আগে চেয়ারম্যান একটি বিশেষ ক্লায়েন্টের কথা বলে, হাসরাত মেহতা। সে হলো ব্যাংকের ইললিগাল ক্লায়েন্ট। ব্যাংকে একটি সিন্ডিকেট আছে। সাধারণ মানুষ যেমন লোনের প্রয়োজন হয়, তেমনি ব্যাংকেরও মাঝে মাঝে লোনের প্রয়োজন পড়ে। তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের লোন নেয়, কিন্তু ব্যাংক থেকে ব্যাংকে লোন নেওয়া অবৈধ। তাই তাদের একজন ব্রোকারের প্রয়োজন হয়, আর এই ব্রোকার হলো হাসরাত মেহতা। সে এক ব্যাংকের টাকা নিয়ে অন্য ব্যাংকে দিয়ে দেয়। লোন পরিশোধের সময় হলে এই একই সিস্টেমে পরিশোধ হয়। তা যাই হোক, হাসরাতের হয়ে সব লেনদেন সুরজ নামের একটি ছেলে করত। সুরজ লোনের জন্য ভাস্করের কাছে আসে। ভাস্কর লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। সুরজ বলে লোন পরিশোধ করতে 2-1 দিনের দেরি হতে পারে। তাই সে ভাস্করকে একটি দামি ঘড়ি উপহার দিতে চায়। ভাস্কর ঘড়ি না নিয়ে বলে 14 দিনের মধ্যেই যেন লোন পরিশোধ হয়। সুরজ সময় মতো লোনের টাকা ফেরত দিতে আসে। সুরজ চলে গেলে ভাস্কর হাসরাতের অ্যাকাউন্ট চেক করে। কিছুটা গোলমাল দেখতে পায়। তারা হাসরাতের অ্যাকাউন্টে যে টাকা পাঠায়, হাসরাত তা অন্য একটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর এভাবে লেনদেন চলতে থাকে। তারা যে কাটারি ব্যাংকের নামে লোন ইস্যু করে তার কোনো নামই নেই। ভাস্কর এটা দেখার জন্য কাটারি ব্যাংকের ম্যানেজারের কাছে চলে আসে, কিন্তু ম্যানেজার কিছুই বলে না। আসলে হাসরাত লোনের টাকা নিয়ে কি কাজ করে সে খোঁজ নিতে থাকে। জানতে পারে হাসরা শেয়ার মার্কেটে বিগ বুল। সে বড় একটি সিন্ডিকেট চালায়। প্রথম কোনো কোম্পানির সব শেয়ার কিনে নেয় বেশি দামে। শেয়ারের দাম বাড়লে সব শেয়ার বিক্রি করে দেয়। এতে করে সে অল্প সময়ে 1,000 কোটি টাকা মেরে দেয়। এসব জানার পর ভাস্কর সব চেয়ারম্যানকে বলে দিবে, কিন্তু পরে ভাবে এতে তার কোনো লাভ নেই। তাই সে ভাবে যেটাই তার লাভ সেটাই করবে। তাই ভাস্কর সোজা সুরজের কাছে চলে আসে এবং একটি চুক্তি করে। ভাস্কর যে লোন দিবে তার জন্য 1% কমিশন দিতে হবে, আর তারা যে শেয়ার কিনবে তাকে সেটা 2 দিন আগে বলতে হবে এবং কখন সেল করতে হবে ওটাও বলতে হবে। সুরজ সব শর্ত মেনে নেয়। এরপর ভাস্করকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার ভাগ্য খুলে যায়। প্রথম কমিশন হিসেবে সে 25 লক্ষ টাকা পায়। কিন্তু এত কালো টাকা তো সাদা করতে হবে। তাই সে আনোয়ার নামের একজনের কাছে যায়। সে একটি লটারি কোম্পানির কাছে ভাস্করকে নিয়ে আসে। ভাস্কর 25 লক্ষ টাকার 3% কমিশন দিয়ে লটারির প্রথম পুরস্কারের স্লিপ নেয়। পরের দিন খবরের কাগজে লটারির নাম্বার মিলিয়ে চিৎকার করে ওঠে। বাড়ির সবাইকে বলে সে একটি 25 লক্ষ টাকার লটারি জিতেছে। সবাই ভাবে সত্যি ভাস্কর লটারি জিতেছে। তারপর সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। তার সব টাকা শেয়ার বাজারে লাগায়। সুরজের কাছে সব শুনে সে শেয়ার বাজারে টাকা লাগাতো। সে জাস্ট 2 সপ্তাহে 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। এভাবে ভাস্কর ধনী থেকে আরো ধনী হতে থাকে। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করের অ্যাকাউন্ট চেক করলে দেখতে পায় 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে। অফিসারের মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্ট ভালো করে চেক করে দেখতে পায় সে একদিনে 69 লাখ টাকা খরচ করেছে। তার কাছে হিসাব চায় লক্ষণ রাও। বলে ব্যাংকে টাকা রাখার কিছুদিন পর তার বোনের বিয়ে ঠিক হয়। তাই তারা শপিং করতে যায়, কিন্তু তাদেরকে দেখে কেউ তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তাই সে ব্যাংকে সব টাকা তুলে নতুন একটি দামি গাড়ি কেনে। সে দোকানে চলে আসে এবং সমস্ত গয়না কিনে ফেলে। দোকানে সবাই থা হয়ে যায় এমন ঘটনা দেখে। আর এভাবেই 70 লাখ টাকা সে খরচ করে। এতে তার সব সাদা টাকা শেষ হয়ে যায়। পরের বার সুরজ কমিশনের টাকা দিলে আবার সে আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে পরপর 2 বার লটারি জিতলে মানুষ সন্দেহ করবে, ইনকাম ট্যাক্সও ঝামেলা করবে। তাই তারা এবার হুন্ডির মাধ্যমে সব টাকা বিদেশে পাঠিয়ে দিবে এবং বিদেশে বিভিন্ন অর্ডার নেওয়ার মাধ্যমে টাকাগুলো আবার নিয়ে আসবে। কিন্তু এতে একটি প্রাইভেট কোম্পানি লাগবে। তার স্ত্রীর অনেক দিনের ইচ্ছে সে একটি হোটেল দিবে। ভাস্কর এটাকে কাজে লাগায়। সুমতিকে একটি খাবারের হোটেল বানিয়ে দেয়। আর ভাস্কর ভুয়ো বিল বানিয়ে কালো টাকা সাদা করতে থাকে। সে দিন দিন আরো বেশি ধনী হতে থাকে। টাকার অঙ্ক বাড়তে থাকে। টাকার গরমে সে মানুষকে আর মানুষ ভাবে না। দিন দিন তার ব্যবহার খারাপ হতে থাকে। এসব দেখে সুমতি বাধা দিলে তার সাথেও মন কষাকষি হয়। যাই হোক, এর মধ্যে কাটারি ব্যাংকের ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর বলে কাটারি ব্যাংকের নামে 90 কোটি টাকার লোন ইস্যু হয়েছে। ম্যানেজার এটা শুনে অবাক হয়ে যায়। সে বিআর স্টেটমেন্ট চেক করে বলে তার সাইন নকল করে কেউ এই টাকা তুলেছে। ম্যানেজার একবারে ভেঙে পড়ে। এটা ফাঁস হলে ইন্ডিয়ান ইকোনমি একবারে ধসে যাবে। ভয় ও আতঙ্কে ম্যানেজার হার্ট অ্যাটাক করে। হসপিটালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায় না। ম্যানেজারের এমন পরিণতি থেকে ভাস্করও ভয় পেয়ে যায়। এসবের মধ্যে সুমতি তার দোকান ভেঙে ফেলে। তাদের মধ্যে ঝগড়া হয়। সুমতি ভাস্করকে আর পছন্দ করছিল না। তাদের ঝগড়া দেখে তার বাবা ভাস্করকে রুমে ডাকে এবং ভুয়ো অর্ডারের কাগজ দেখায়। ভাস্কর তার বাবাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে। তার বাবা বলে আমি একসময় সেরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, তাই এসব আমি বুঝি। বাবা, তুমি যে খেলায় নেমেছো এটা ভয়ানক একটি খেলা। একসময় টাকা তোমার প্রয়োজন ছিল, কিন্তু এখন তা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। বেশি টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই বিপজ্জনক।
তাই সময় থাকতে সরে এসো। ভাস্কর বাবার কথা শুনে বেরিয়ে আসে। দরজায় দেখতে পায় সুমতি সব শুনে ফেলেছে। এতে করে তাদের দূরত্ব আরও বেড়ে যায়। ভাস্কর ভাবে সে আর এসব করবে না, তাই সে তার ট্রেডিং অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। সুরজ লোনের জন্য এলে তার পেপার ছিঁড়ে ফেলে তাকে বের করে দেয় এবং চেয়ারম্যান ও জিএম এর নির্দেশও মানে না। ভাস্কর যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল সবার কাছে মাপ চায়, ক্ষতিপূরণ দিয়ে দেয়। ভাইকে বাড়ি কেনার জন্য টাকা দেয়, বোনকে 2টো বাড়ি কিনে দেয়, শালাকে 50 লক্ষ টাকা দেয় এবং বলে এটা তার আর ফেরত দিতে হবে না। এর বিনিময়ে সে যেন লাভের 10% সাম্বাকে দেয়। এভাবেই সে সকল অন্যায় কাজগুলোর প্রায়শ্চিত্ত করে। এতে সুমতির সাথে তার ঝগড়ার অবসান ঘটে। কিন্তু তার এই হঠাৎ ভালো হয়ে যাওয়া অনেকে ভালোভাবে নেয়নি। ভাস্কর লোন না দেওয়ায় চেয়ারম্যান তাকে ডেকে পাঠায়। জিএম তাকে লোন দিতে বললে ভাস্কর রিজাইন করে চলে আসে। ব্যাংকে সবাই এতে অবাক হয়ে যায়, কারণ সবাই ভাস্করকে ভালোবাসত। রিজাইন করার 2 দিন পর মানে আজ সিবিআই তাকে তুলে আনে। এখন দেখা যাক তার সাথে আর কি ঘটে। লক্ষণরাও ভাস্করকে বলে সে খুব চতুরতার সাথে কাল্লা ও টাকা সাদা করেছে, তাই আইনের চোখে সে নির্দোষ। কিন্তু তদন্তের খাতিরে ভাস্করও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে তার গোটা জীবন অ্যাকাউন্ট আনফ্রিজ করতেই চলে যাবে। এর থেকে বাঁচতে গ্রোহাই কোম্পানির নামে 100 কোটি টাকা চেক লিখে দিতে বলে লক্ষণরাও, এতে সে বেঁচে যাবে। এসব শুনে ভাস্কর বুঝে সিবিআইও এই স্ক্যামের সাথে জড়িত। এর মধ্যে জিএম ও চেয়ারম্যান চলে আসে। তারা ভাস্করকে দিয়ে চেক সাইন করিয়ে নেয়। ভাস্কর সাইন করে হাসতে হাসতে বেরিয়ে আসে। সবাই মনে করে এই গল্প হয়তো এখানেই শেষ। আসল ঘটনা ঘটে যখন তারা চেক ভাঙাতে যায়। তখন তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগে তার অ্যাকাউন্ট ক্লোজ করে সব টাকা নিয়ে যায়। সবাই বলে তাহলে ভাস্কর আছে কোথায়? এতক্ষণে ভাস্কর প্লেনে আমেরিকার আকাশে উঠছে। ভাস্কর আগেই সব বুঝতে পেরেছিল যে তার সাথে কি হতে যাচ্ছে, তাই তার বাবার সাথে সব আলোচনা করে। তার বাবা তাকে দেশ ছাড়তে বলে। সে মতো ভাস্কর এজেন্সির সাথে কথা বলে জানে 1 কোটি টাকা খরচ করলে আমেরিকার গ্রিন কার্ড পাওয়া যাবে আর 5 বছর পর সিটিজেনশিপ। এরপর সে অ্যান্টনির সাহায্যে বোস্টন শহরে একটি হোটেল কিনে নেয় এবং অল্প দিনের মধ্যে সে গ্রিন কার্ড পেয়ে যায় আর দেরি না করে ফ্যামিলি নিয়ে দেশ ছাড়ে। দেশ ছাড়ার পূর্বে জিএম ও চেয়ারম্যানের স্ক্যামের খবর আরবিআই ডিপার্টমেন্টে দিয়ে দেয়। এতে চেয়ারম্যান, জিএম, সিবিআই, লক্ষণরাও সবাই ফেঁসে যায়। লাকি ভাস্কর সিনেমা শুধু একটা সিনেমার কাহিনী নয়, এটা একজন সাধারণ মানুষের লোভ, ভয় আর স্বপ্নের গল্প। সিনেমা শেষে আমরা বুঝি কখনো কখনো সাফল্যের শর্টকাট নিতে গিয়ে মানুষ নিজের মনুষ্যত্বটা হারিয়ে ফেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।